আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের এই সপ্তাহে অ্যাসাইনমেন্ট কি কি আছে? সায়েন্স দের হচ্ছে আইসিটি আর কি কেমিস্ট্রি না? আমাদের হচ্ছে আইসিটি আর কেমিস্ট্রি। কমার্সে কি? স্যার আমাদের আইসিটি আর ব্যবসা উদ্যোগ। বিষয়। আর হচ্ছে আর্টসে স্যার আমাদের আইসিটি আর হিস্টোরি। আচ্ছা তোমরা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লেখা শুরু করেছো তো না? আসসালামু আলাইকুম। অ্যাসাইনমেন্ট লেখা কি স্যার শুরু করে? আমাদের রাত জেগে জেগে লেখা লাগতেছে, আমরা একটু ঘুমাইতে পারতেছি না, সারা রাত জেগে আবার সকালবেলা আমরা ক্লাসে আসতেছি। হ্যাঁ বুঝতে পেরেছি, তোমাদের চাপ হচ্ছে অনেক, কারণ সপ্তাহে দুইটা অ্যাসাইনমেন্ট তো। কে দুইটা অ্যাসাইনমেন্ট, এখন তোমাদের একটু চাপ কমে গেছে না? শনিবার দিন স্যার অ্যাসাইনমেন্ট যদি শনিবার দিন ছাড়তে পারে ভালো হয়। এটা স্যারকে বলো। ভীষণ ছাড়ে শনি- তারপর স্যার শনিবার তো ক্লাস থাকে সবার, তোমাদের ক্লাস, টিচারদেরও ক্লাস নিতে হয়, এই জন্য অফ ডেতে রাখা হয়েছে। শনিবার দিন ছাড়তে পারতো সরকার। হুম, একটু আগে দিতে পারতো তাই না? বৃহস্পতিবার জি দিত তাহলে ভালো হতো আর কি, তুমি শুক্র শনিবার লেখা শুরু করতে পারতা। যাই হোক, 1 থেকে 7 দিন সময় পাচ্ছ তোমরা। স্যার আমাদের সেকেন্ড ইয়ারে ভর্তি কবে হবে? সেকেন্ড ইয়ারের একটা ডিসিশন হবে তোমাদের, হয়তো একটা পরীক্ষাও হতে পারে, এমসিকিউ টাইপের এরকম, এটা জানাবে অফিস থেকে তোমাদের। আর তোমরা হচ্ছে নিশ্চয় প্রিন্ট দিচ্ছ না? ওই এটা টপ টেস্ট প্রিন্ট দিচ্ছ সবাই? যদি কারো বেশি সমস্যা হয়, ঠিক আছে, আমার কাছে 10-12টা থাকবে, তোমরা ওখান থেকে যারা না পারবে একদম, প্রিন্টার নেই মানে অনেক দূরে, তারা আমার কাছ থেকে ফটোকপি করে রাখবো, আমি 10-12 কপি টপ টেস্ট, ইমার্জেন্সি কেস আর কি, ঠিক আছে, তোমরা নিতে পারবে। স্যার হ্যাঁ বলো। আপনি অ্যাসাইনমেন্টে যেটা দিয়েছেন ওইটাই কি প্রিন্ট করাবো? হ্যাঁ প্রিন্ট করাবা ওটা। আচ্ছা আমরা আরেক মিনিট দেখবো, তারপরে আমরা অ্যাসাইনমেন্ট সংক্রান্ত আলোচনা শুরু করবো আজকে। প্রথম ক্লাসটা কি ছিল আজকে, কে বলতে পারো? স্যার আমাদের জিওগ্রাফি ছিল। আর্টসে কয়জন ছিল তোমরা ক্লাসে? 12 জন। দেখলাম। তারপর হচ্ছে সায়েন্সে কি ছিল? বায়োলজি জি স্যার, কয়জন ছিলা? আমরা হচ্ছে 29 থেকে 30 জন ছিলাম। তাহলে 12 40। আর হচ্ছে কমার্সে কয়জন ছিলা?
আমাদের অ্যাকাউন্টিং ক্লাস ছিল 5-7 জন ছিল। তাহলে তো আমার হওয়ার কথা হচ্ছে 40 থেকে 45। ঠিক আছে, আমরা আরেক মিনিট দেখি। হ্যাঁ, 27 হয়েছে তো। আচ্ছা, আমরা শুরু করছি। দেখো, দেখতে পাচ্ছ স্ক্রিন? তোমরা কি সবাই জি দেখতে স্যার। পাচ্ছ? জি ওকে, স্যার। তাহলে জি দেখো স্যার। আমাদের হচ্ছে এটা একটু ব্যাখ্যা করে নেই। তোমরা এটা অবশ্য জানো সবাই। আমাদের এখানে মোট মার্কস হচ্ছে কত? 16। এটা প্রথম অ্যাসাইনমেন্ট কিন্তু, ঠিক আছে, আইসিটির। তো এখানে অ্যাসাইনমেন্টের যে নামটা, সেই নামের মধ্যে থেকেই কিন্তু টপিকসটা সিলেক্ট করা হয়েছে। নামটা দেখো, এখানে বলছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশে সৌরজগতের দৃশ্যাবলী অবলোকনের জন্য আগত দর্শনার্থীদের হাতের আঙুলের ছাপ ও মানব সাদৃশ্য যন্ত্র দ্বারা নিরাপত্তা প্রদানে ব্যবহৃত প্রযুক্তি সমূহের ব্যাখ্যা করে। এখানে মানে এটা দেখো, কি শিরোনাম? হ্যাঁ এটা শিরোনাম। এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এইখানে যেই শিরোনামটা আছে, এই শিরোনামের মধ্যে 3টা প্রযুক্তি মূলত আছে। প্রথম যে প্রযুক্তিটা, সেটা আমরা ব্যাখ্যা করেছি গত ক্লাসে, কৃত্রিম পরিবেশ তৈরি করা। সেটা কোন প্রযুক্তি দিয়ে করা হয়, একজন একটু বলতে পারবা? কোন কৃত্রিম ভার্চুয়াল। পরিবেশ, হ্যাঁ ভার্চুয়াল রিয়ালিটি। হ্যাঁ, কৃত্রিম প্রযুক্তি তৈরি করা মানে ভার্চুয়াল রিয়ালিটি। দেন এখানে দেখো দর্শনার্থীদের হাতের আঙুলের ছাপ, এটাকে বলা হয় বায়োমেট্রিক্স পদ্ধতি। এটাকে কি বলে? বায়োমেট্রিক্স। আর মানব সাদৃশ্য যন্ত্র, যেটা মানব সাদৃশ্য যন্ত্র মানে মানুষের মতো কিছুটা কাজ করতে পারে যে সমস্ত যন্ত্র, সেটাকে আবার বলা হয় রোবট বা রোবোটিক্স। তাহলে এখানে দেখো হাতের আঙুলের ছাপ, সেটা হচ্ছে বায়োমেট্রিক্স। আর যেটা মানব সদৃশ যন্ত্র, সেটা হচ্ছে রোবোটিক্স। এই দুইটা ব্যবহৃত করে হয়ে তোমার হচ্ছে এই নিরাপত্তা প্রদান করবে। এই প্রযুক্তি সমূহ নিয়ে আরো ব্যাখ্যা করতে বলছে। তার মানে 3টা প্রযুক্তি, খেয়াল করো। একটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি, আরেকটা হচ্ছে বায়োমেট্রিক্স, আরেকটা হচ্ছে রোবোটিক্স। এইখানে দেখো সেই নির্দেশনাটাই আছে, ক খ গ। তার মানে এখানে থেকে কিন্তু তোমাদের সহজ করে দিয়েছে, এখানে কিছু নির্দেশনা দিয়ে দিয়েছে অলরেডি। এখন এই নির্দেশনাগুলোর প্রত্যেকটা প্রযুক্তির কি লিখতে হবে, তোমাদের প্রযুক্তি সম্পর্কে কতটুকু তোমাদের লিখতে হবে। তো এই লেখন মানে কিভাবে কতটুকু লিখতে হবে, কি লিখতে হবে, সেটা এই পাশে দেখো একটু হিন্টস বা বিষয়বস্তু দিয়ে আছে। যে প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়ালিটির প্রভাব মূল্যায়ন করতে পারবে। তারপরে আছে হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা বিশ্লেষণ করতে পারবে। এইখানে দেখো নির্দেশনা দেওয়া আছে যে ভার্চুয়াল রিয়ালিটির, অর্থাৎ তুমি কতটুকু লিখলে কতটুকু মার্কস পাবা, এগুলো এখানে দেওয়া আছে নির্দেশনা, ঠিক আছে। অর্থাৎ ভার্চুয়াল রিয়ালিটির ধারণা এবং প্রয়োগ যথাযথভাবে ব্যাখ্যা করতে পারলে সেটা ফুল মার্কস পাবা। আর অধিকাংশ ক্ষেত্রে যথাযথ ব্যাখ্যা করতে পারলে, অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে, সম্পূর্ণ না, তাহলে 3। তারপরে আছে যে আংশিকভাবে ব্যাখ্যা করতে পারলে তাহলে 2। আর ভার্চুয়াল রিয়ালিটির ধারণা শুধু ব্যাখ্যা করতে পারলে 1 মার্কস পাবা। এগুলো তোমরা অন্যান্য অ্যাসাইনমেন্টের হয়তো টিচাররা ক্লাস নিয়েছে, আমি এই জন্য বেশি কিছু বললাম না আর কি। তোমাদের কি কোনো কোশ্চেন আছে এখানে? কারণ তোমরা ইতিমধ্যে লিখে ফেলছো অনেক অ্যাসাইনমেন্ট এবং একটা ধারণা পেয়েছো। আমার এই অ্যাসাইনমেন্ট 6 উইক, যদি ফার্স্ট উইক হতো তাহলে একটু তোমাদের আর একটু বেশি ধারণা দিতাম। তো আমি সরাসরি টপিকসে চলে যাচ্ছি। আজকে 2টা টপিকস পড়াবো, একটা হচ্ছে বায়োমেট্রিক্স আর একটা হচ্ছে রোবোটিক্স। তো এইটা পড়ানোর আগে আমি তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি, কারণ আজকে একটু ধারণা দিলেই তোমরা বইয়ে যেহেতু আছে, বই থেকে একটু হেল্প নিয়ে লিখতে পারবা, ঠিক আছে। তো বায়োমেট্রিক্স হচ্ছে আমাদের যে মানুষের যে কিছু বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ
অর্থাৎ একজনের সাথে আরেকজনের ডিফারেন্স রয়েছে, সেই বৈশিষ্ট্য দিক থেকে একজন মানুষকে, একটু মিউট করে রাখো, সাউন্ড হচ্ছে কাটটা। মিম তুমি একটু মিউট করো তো। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে বায়োমেট্রিক্স হচ্ছে মানুষের যে কিছু বৈশিষ্ট্য রয়েছে, আচরণগত হোক, তারপরে গঠনগত হোক, অর্থাৎ একজনের সাথে কিন্তু আরেকজন মিল নেই। তো এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য ব্যবহার করে কোনো মানুষকে অদ্বিতীয় ভাবে চিহ্নিত করাই হচ্ছে সেই বায়োমেট্রিক্স প্রযুক্তির দ্বারা। দ্যাট মিন্স যেমন আমরা দেখবা অনেক ক্ষেত্রে কি করি, হাতের আঙুলের ছাপ নেই, টিপসই নেই, ঠিক আছে। এর টিপসই নেওয়ার কারণ কি, একজনের সাথে আরেকজন কিন্তু মিলে না, ঠিক আছে। তারপরে তোমরা কম্পিউটারে ছবি দেখে অনেক সময়, মোবাইলে নিজের ছবি হিসেবে মানে পাসওয়ার্ড হিসেবে নিজের ছবি ইউজ করো অনেক ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে পাসওয়ার্ড ইউজ করো, এগুলো সব বায়োমেট্রিক্স প্রযুক্তির ধারণা। তো এইগুলো এখানে ব্যাখ্যা করতে হবে, আমরা একটু পড়বো একটু পরে। আমি এমনি প্রাইমারি একটু ধারণা দিচ্ছি। আর রোবোটিক্স কি, আমরা রোবট সম্পর্কে যেই বিজ্ঞানটাই ব্যাখ্যা করে সেটাই রোবোটিক্স আর কি, ঠিক আছে। তো এই রোবট নিয়েও আমরা একটু পড়বো। তো আশা করি এই টপিকস গুলো সম্পর্কে তোমাদের কিছুটা আইডিয়া হয়েছে। ভার্চুয়াল রিয়ালিটি যেটা কৃত্রিম পরিবেশ তৈরি করে বাস্তবতা। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। মনে হয় হ্যাঁ এতক্ষণ এতক্ষণ শুনতে পাওনি, মনে হয় নেট ডিসকানেক্ট ছিল মনে হয়, তাই না? আচ্ছা, জি স্যার। ঠিক আছে, আমি দেখতেছি। এই স্ক্রিন দেখা যাচ্ছে? নো স্যার। আচ্ছা, ঠিক আছে, এখন দেখো। তোমরা বুঝতে পারছি আমি যে নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো এই তিনটা প্রযুক্তি নিয়ে আমি একটু আলোচনা করি। হ্যাঁ, এখানে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আমি গত ক্লাস নিয়েছি, সেখানে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ কোথায় কোথায় প্রয়োগ আছে। তো তোমরা চেষ্টা করবা হচ্ছে এখানে এই নেতিবাচক প্রভাবগুলো বাদ দিতে, ঠিক আছে। এখানে কিন্তু নেতিবাচক অ্যাসাইনমেন্টের মধ্যে নেতিবাচক যে প্রভাব আছে সেগুলো বাদ দিবা আর কি, সবগুলো পজিটিভ প্রভাবগুলো লিখবা। বুঝতে পেরেছো বিষয়টা? জি স্যার। এখানে দেখো। স্যার আমি লিখে ফেলছি এখন। ও আচ্ছা, লিখে ফেলছো, তাহলে দেখবো না, সমস্যা নেই, থাক, লিখে যেহেতু ফেলছো। ইতিবাচক প্রভাবগুলো বুঝবো। তবে সবসময় মনে রাখবা অ্যাসাইনমেন্টে ইতিবাচক প্রভাবগুলাই বেশি কাজ মানে নিয়ে কাজ করবে তোমরা, ঠিক আছে। নেতিবাচক প্রভাব একটু কম লিখবা। হ্যাঁ বলো। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি শুধু ইতিবাচক প্রভাবটাই লাগবো। হ্যাঁ, তুমি লেখছো কি দেখে, বইয়ের মধ্যে নেতিবাচক যে প্রভাব আছে সেটাও লেখছো, তাই তো? আচ্ছা, না না লিখিনি আমি। ও আচ্ছা আচ্ছা, ইতিবাচক প্রভাবগুলাই লেখার চেষ্টা করবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো বায়োমেট্রিক্স। তাহলে বায়োমেট্রিক্স কি একজন একটু বলো তো। আমি এই যেহেতু এখানে আছে, বইয়েও আছে, তোমরা পড়ে বুঝতে পারবা, কিন্তু আমি একটু তোমাদের হচ্ছে প্রযুক্তির ধারণাটা দিচ্ছি আর কি। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? জি স্যার। এখানে দেখো, এই যে এইটা বায়োমেট্রিক্স এর পদ্ধতি, এটা আমাদের কলেজেও আমরা ব্যবহার করি। আমাদের কলেজে আমরা কিন্তু ব্যবহার করি, তোমরা কি জানো সেটা? আমরা যখন কলেজে যাই, তোমাদেরও কিন্তু আছে এটা, স্টুডেন্টদেরও এই পাঞ্চ করার মেশিন আছে। অর্থাৎ তোমাদের যখন আইডি কার্ড হয়ে যাবে, তোমরা আসলে সেগুলো পাওনি, তোমাদের যখন আইডি কার্ড হয়ে যাবে তখন হচ্ছে এই যে এরকম পাঞ্চ মেশিন আছে, সেই আইডি কার্ডটা ধরলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা হয়ে যাবে। অর্থাৎ আমাদের দুই ভাবে অ্যাটেন্ডেন্স হয়, একটা ক্লাসে অ্যাটেন্ডেন্স প্লাস হচ্ছে তুমি যে কলেজে আসলা তোমার আইডি কার্ড দিয়ে একটা অ্যাটেন্ডেন্স হয়। তো এই যে এই মেশিনটা কিন্তু আমাদের কলেজ আছে। আগামীকাল যদি ক্লাসে যাও বা কলেজে যাও তোমাদের, তাহলে দেখবা নিচতলায় ম্যাডামরা যেখানে বসে তার সামনে একটা পাঞ্চ মেশিন আছে, ওটা একটু দেখবা। তো ওইখানে এরকম হাতের আঙুলের ছাপ ইউজ করা হয়। এর আগে কিন্তু এখানে শুধু হাতের আঙুলের ছাপ দিয়েই হয় না, তোমাদের ভোটার আইডির যে ভোটার না সরি তোমাদের যে আইডি কার্ড আছে, সেই আইডি কার্ডের একটা নাম্বার আছে, সেই নাম্বারটা এর মধ্যে সেট করা আছে। সেই আইডি কার্ডটা এর সামনে ধরলেই ওটা রিড করে নেয়, তখন তোমাদের অ্যাটেন্ডেন্সটা হয়ে যায়। তো এই যে এইটাই হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতি। আবার অনেক ক্ষেত্রে কি হয়, চোখের যে তোমরা যেমন মোবাইলে বা কম্পিউটারে বা ল্যাপটপে যখন পাসওয়ার্ড দাও,
দেখবা সেই পাসওয়ার্ড এই চোখের তাকানো দিয়েই পাসওয়ার্ড দেওয়া যায়। তোমরা জানো সেটা, যারা ল্যাপটপ ব্যবহার করো? জি স্যার। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে বায়োমেট্রিক্স প্রযুক্তি। গ্রিক শব্দ বায়ো, যার অর্থ লাইফ বা প্রাণ, ও ম্যাট্রিক অর্থ পরিমাপ করা। বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা পরিমাপ এবং বিশ্লেষণ করার পদ্ধতি। বায়োমেট্রিক্স হলো এমন একটা প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির গঠনগত এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্তকরণ করা যায়। অর্থাৎ কোনো ব্যক্তির যে গঠনগত এবং আচরণগত বৈশিষ্ট্য, আচ্ছা গঠনগত এবং আচরণগত বৈশিষ্ট্য কি এক বলতো? একজন একটু বলো, গঠনগত বৈশিষ্ট্য বলতে কি বুঝি আমরা? ধরো হাতের আঙুলটা কেমন হবে, এক একজনের চোখের মাপ এক এক রকম, তারপরে ধরো হাইট, উইথ, এগুলো সব এক একজনের আলাদা আলাদা, এগুলো আমরা বলি যে গঠনগত। আর আচরণগত বলতে কি বোঝায় একজন একটু বলতে পারবা? হাতের স্বাক্ষর করা, কণ্ঠস্বর যাচাই করা। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে এগুলো হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতি। আর বায়োমেট্রিক্স পদ্ধতির যে গঠনগত যে বৈশিষ্ট্য একজন, সেটা দেখো ফেস রিকগনিশন, আইরিশ এবং রেটিনা স্ক্যান, ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, ডিএনএ। এখানে দেখো ফেস রিকগনিশন মানে হচ্ছে এক একজনের ফেস এক এক রকম, তাই না? আইরিশ এবং রেটিনা কিন্তু মানুষের গঠনগত বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। ফিঙ্গার, এখানে কিন্তু কোশ্চেন আসে পরীক্ষার মধ্যে, মনে রাখবা যে নিচের কোনটি গঠনগত বৈশিষ্ট্য। এখানে দেখো এই যে ভয়েস রিকগনিশন, এটা কিন্তু আচরণগত বৈশিষ্ট্য। সিগনেচার ভেরিফিকেশন, এটা আচরণগত বৈশিষ্ট্য। টাইপিং ঠিক স্ট্রোক, অর্থাৎ টাইপিং এর স্পিড কেমন কার, এটাও কিন্তু একটা আচরণগত বৈশিষ্ট্য। তো এই যে বৈশিষ্ট্যগুলো, গঠনগত কোনগুলো, আচরণগত কোনগুলো, এগুলো তোমরা আলাদা আলাদা ভাবে একটু মনে রাখার চেষ্টা করবে। আর এইগুলো সম্পর্কেই এই নিচে কিছুটা লেখা আছে। ওকে, এখন দেখো এই যে গঠনগত বৈশিষ্ট্য এবং আচরণগত বৈশিষ্ট্য, এইগুলো বাস্তবায়নের জন্য আমাদের কি কি দরকার? কম্পিউটার, ইন্টারনেট সংযোগ, ওয়েব ক্যামেরা, স্ক্যানার, বায়োসেন্সর ডিভাইস ইত্যাদি। তো অ্যাসাইনমেন্টে তো সব লিখতে হবে না, এখান থেকে তোমাদের আমার মনে হয় যে এই যে এখানে লেখা আছে না বায়োমেট্রিক সিস্টেম বাস্তবায়নের জন্য যা প্রয়োজন, এটা না লিখলেও হবে। ঠিক আছে, এটা তোমরা অ্যাভয়েড করতে পারো, কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে মূল বিষয়টা, যে বায়োমেট্রিক্স মেকানিজমটা কি। হ্যাঁ বলো। স্যার এই যে বৈশিষ্ট্যগুলো আছে না ওগুলার কি ব্যাখ্যা দেওয়া লাগবে? হ্যাঁ, কিছু কিছু এগুলা, শুধু জাস্ট না না উল্লেখ কিছু, করলে হবে? না না কিছু ব্যাখ্যা অবশ্যই দিতে হবে, খালি উল্লেখ নয়। যেমন ফেস রিকগনিশনটা আসলে কি, এটা কিভাবে কাজ করে একটু ব্যাখ্যা দিলা। আইরিশ এবং রেটিনা স্ক্যান, ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, ডিএনএ, এগুলো একটু ব্যাখ্যা দেওয়া উচিত আর কি। ঠিক আছে, তারপরে দেখো যাতে বড় না হয়, এত বড় মানে বেশি যেন এক ভারী না হয়ে যায় অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, ওইটাও খেয়াল রাখবা। তারপরে বায়োমেট্রিক সিস্টেমের যে বাস্তবায়নের যা প্রয়োজন, এটা না লিখলেও হবে। মেকানিজমটা কি, মানে কিভাবে বায়োমেট্রিক সিস্টেমটা কাজ করে আসলে, সেটা একটু দেখো। এই পদ্ধতিতে প্রথমে কম্পিউটার ডেটাবেস কোনো ব্যক্তি বায়োলজিক্যাল ডেটা সংরক্ষণ করে রাখা হয়। এই যে বায়োলজিক্যাল ডেটা মানে হচ্ছে ওই যে একটু আগে যে আমরা দেখলাম যে গঠনগত বৈশিষ্ট্য এবং আচরণগত বৈশিষ্ট্য, সেই ডেটাগুলা আগেই কম্পিউটারে কি করতে হবে, সংরক্ষণ করে রাখা হয়। অর্থাৎ যেমন আমি যখন অফিসে যাই তখন কি করি, আমি হচ্ছে হাতের আঙুলের ছাপ দিই। এখন হাতের আঙুলের ছাপ দিলে আমাকে যে প্রথমবারই কম্পিউটার চিনতে পারবে সেরকম না, কিন্তু আগে আমার ছাপটা কি করতে হয়েছে, ওইখানে স্টোর করে রাখা হয়েছে। তারপরে আমি যখন দ্বিতীয়বার ওইটা দিতে গেছি, আগেরটার সাথে আমাকে কি করেছে, মিলিয়ে দেখছে আসলে আমি কি সেই ব্যক্তি কিনা, তখন আমার ডেটা কি হয়েছে, অ্যাকসেপ্ট হয়েছে। ওকে, তো এই জন্য বলছে যে যখন তুমি কম্পিউটারের ডেটাবেজের মধ্যে এই বায়োলজিক্যাল ডেটাগুলো সংরক্ষণ করে রাখবা, তারপর তুমি এটা নিয়ে কাজ করতে পারবা, তার আগে কিন্তু কাজ করতে পারবা না। একটি বায়োমেট্রিক্স ডিভাইস কোনো ব্যক্তির গঠনগত বা আচরণগত বৈশিষ্ট্যগুলো ইনপুট নিয়ে ডিজিটাল কোডে রূপান্তর করে এবং এই কোডকে কম্পিউটারে সংরক্ষিত কোডের সাথে তুলনা করে। যদি ব্যবহারকারীর ব্যক্তিগত কোড কম্পিউটার ডেটাবেজে সংরক্ষিত কোডের সাথে মিলে যায়, তবে তাকে ডিভাইস ব্যবহারের অনুমতি দেয় বা শনাক্ত করতে সক্ষম হয়। তোমাদের একটা এক্সাম্পল দেই, যারা এই ফোনে পাসওয়ার্ড দাও বা ল্যাপটপে পাসওয়ার্ড দাও, ধরো ছবি দিয়ে পাসওয়ার্ড দাও, তার মানে কি
এর মানে হচ্ছে যখন তুমি পাসওয়ার্ড সেট করো তখন কিন্তু তোমার ছবিটাই ওখানে আগে সেট করে নিতে হয়, তাই নিতে হয় না? অর্থাৎ তুমি কোন ছবিটা দিয়ে পাসওয়ার্ড দিবা সেই ছবিটা আগে কিন্তু ওই পাসওয়ার্ড যখন তুমি সেটিং করো যে এই পাসওয়ার্ডটা আমি এখন দিব, যদি ছবি দিয়ে দাও তাহলে সেই ছবিটা কিন্তু সেখানে আগে কি করতে হয়, ইনপুট দিয়ে রাখতে হয়। ঠিক অনুরূপ ভাবে যে কোনো বায়োমেট্রিক্স পদ্ধতিতে আগে তোমার ডেটাবেস ওখানে থাকতে হবে, তোমার গঠনগত এবং আচরণগত বৈশিষ্ট্য থাকতে হবে, তারপর তোমাকে তারা সে রিকগনিশন করতে পারবে, তার আগে কিন্তু কখনোই পারবে না। এটাই হচ্ছে বায়োমেট্রিক্স মেকানিজম। তাহলে মেকানিজমটা মূল বিষয়টা কি দাঁড়ালো, আমি যদি বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহার করি তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, আমার যে গঠনগত এবং আচরণগত বৈশিষ্ট্যের যে ডেটা আছে সেটা কম্পিউটারে আগে ইনপুট দেওয়া থাকতে হবে, তারপরে কিন্তু আমি ওই ইনপুট যে দেওয়া আছে সেই ডেটাগুলো নিয়ে আমি বায়োমেট্রিক্স পদ্ধতিটা ইমপ্লিমেন্টেশন করতে পারবো, তার আগে কিন্তু আমরা পারবো না সরাসরি। অর্থাৎ একটা মেশিন আছে, যেমন তোমরা যদি এখন আমাদের যে টিচার্স দের জন্য যে বায়োমেট্রিক্স বা পাঞ্চ মেশিন আছে সেই মেশিনের যদি টাচ করো তাহলে কিন্তু তোমাকে চিনতে পারবে না, ইরর দেখাবে। কিন্তু আমি যদি দেই তাহলে আমাকে চিনতে পারবে। এর কারণ কি, আমার ডাটাগুলো আগে ওখানে সংরক্ষিত আছে, তোমার ডেটাটা ওখানে সংরক্ষিত নেই। এটা হচ্ছে মেকানিজম। ওকে, এখন দেখো এই যে আমরা একটু আগে যেটা বললাম যে গঠনগত বৈশিষ্ট্য, ফেস রিকগনিশন, অর্থাৎ এই যে এই ফেস দেখে তোমরা যদি এই বায়োমেট্রিক্স প্রযুক্তিটা ব্যবহার করো ফেজের সাহায্যে তাহলে সেটাই আমরা বলবো ফেস রিকগনিশন। এখানে একটু বর্ণনা আছে, তোমরা একটু পড়ে নিতে পারো। এখানে একটা জিনিস দেখো কিভাবে ফেস রিকগনিশনটা হয়। মূলত যখন তোমরা একটা ছবি তুলো এখানে দেখো দুই চোখের মধ্যবর্তী দূরত্ব, মানে ডেটাগুলো কি এখানে সংরক্ষিত থাকে, এই তোমার এই দুইটা চোখের মধ্যবর্তী যে দূরত্ব একেবারে নিখুঁত ভাবে সে নিয়ে নেয়। তারপরে নাকের দৈর্ঘ্য এবং ব্যাস, তারপরে দেখো চোয়ালের কৌণিক পরিমাপ ইত্যাদি তুলনা করার মাধ্যমে কোনো ব্যক্তিকে শনাক্ত করা হয়। অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছ একটা ছবি, দেখো চোখের যে একটা চোখ থেকে আরেকটা চোখের যে দূরত্ব সেই দূরত্বটাও একেবারে নিখুঁতভাবে নেওয়া হয়। তারপরে দেখো নাকের দৈর্ঘ্য এবং ব্যাস, তারপরে মুখের দৈর্ঘ্য ব্যাস, সমস্ত ডেটাগুলো ইনপুট এই কম্পিউটার নিয়ে নেয় অটোমেটিক। এখানে যখন ছবি তোলা হয় সেই ছবির পিক্সেল থেকে, এগুলো কিন্তু সেই পিক্সেল থেকে নেওয়া হয়। ওকে, তারপরে যখন এই ডেটাগুলো থাকে এই যে ব্যক্তিটা দেখো যখন তার সামনে দাঁড়ায় তার ছবিটা তুলে নেয় এবং এই ছবিটা আগের ছবির সাথে মিলিয়ে দেখে যে সবকিছু ঠিক আছে কিনা, যখন ঠিক থাকে তখন সেটা অ্যাকসেপ্ট করে নেয় যে হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে এই প্রযুক্তি হচ্ছে ফেস রিকগনিশন পদ্ধতি। ওকে, এই যে অসুবিধাগুলো আমার কাছে মনে হয় যে না লিখলেই ভালো হয় অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে। সুবিধাও অতটা না লিখলেও হয়, কারণ হচ্ছে এখানে মূলত ফেস রিকগনিশনের যে বর্ণনা সেই বর্ণনাটা লিখবা। ওকে, তারপরে দেখো ব্যবহার কোথায় ব্যবহার হয়, ব্যবহারগুলা বা প্রয়োগগুলা তোমরা নিচে একসাথেও লিখতে পারবা, কোনো সমস্যা নেই। আমি চাই যে কারোর সাথে যেন কারো না মেলে, নিজের একটু ক্রিয়েটিভিটি দিয়ে অ্যাসাইনমেন্টটা লিখবা, ঠিক আছে? চোখের আইরিশ এবং রেটিনা স্ক্যান এটাও আছে এখানে, এটা দেখতে পারবা। এই দেখ ছবি আছে এখানে। তারপরে আছে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, যেটা নিয়ে আমরা একটু আগে বললাম যে আমাদের কলেজেও আছে এই প্রযুক্তিটা। তারপরে দেখো হ্যান্ড জিওমেট্রি, এটা একটু দেখো হ্যান্ড জিওমেট্রি আসলে কি। প্রতিটি মানুষের হাতের আকৃতি ও জ্যামিতিক গঠনের ও ভিন্নতা পরিলক্ষিত হয়। বায়োমেট্রিক ডিভাইস দ্বারা হ্যান্ড জিওমেট্রি পদ্ধতিতে মানুষের হাতের আকৃতি, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে, মানুষের হাতের আকৃতি বা জ্যামিতিক গঠন ও হাতের সাইজ ইত্যাদি নির্ণয়ের মাধ্যমে মানুষকে শনাক্ত করা হয়। এই পদ্ধতিতে হ্যান্ড জিওমেট্রি রিডার হাতের দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব ইত্যাদি পরিমাপ করে। মিউট করে রাখো। হ্যাঁ, এই পদ্ধতিতে হ্যান্ড জিওমেট্রি রিডার হাতের দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব ইত্যাদি পরিমাপ করে ডেটাবেজে সংরক্ষিত হ্যান্ড জিওমেট্রির সাথে তুলনা করে ব্যক্তি শনাক্ত করে।
অর্থাৎ আমরা আগের যে প্রযুক্তিটা দেখলাম সেই প্রযুক্তিটা হচ্ছে কিন্তু একটা হাতের আঙুলের ছাপ একটা আর কি। আর এটা হচ্ছে একদম হাতটা একটা ডিভাইসের মধ্যে রাখা হয়, আর এই হাতের যে তোমার আঙুলের দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব এগুলো সমস্ত কিছু পরিমাপ করে এই ডাটাগুলো আগেই এই মেশিনে সংরক্ষিত থাকে, তার সাথে মিলিয়ে দেখে এই ব্যক্তি শনাক্তকরণ করে। দ্যাট মিন্স বায়োমেট্রিক্স পদ্ধতির মূল উদ্দেশ্য হচ্ছে নিরাপত্তা। আমি কি বোঝাতে পারছি? অর্থাৎ একটা ব্যক্তিকে তুমি শনাক্ত করার জন্য মূল যে প্রযুক্তিটা ব্যবহার করা হয় সেটা বায়োমেট্রিক্স। এখন সেটা অনেকভাবে হতে পারে, হাতের দ্বারা হতে পারে, চোখের দ্বারা হতে পারে, ফেজের দ্বারা হতে পারে, ঠিক আছে, হাতের আঙুলের দ্বারা হতে পারে, তারপরে হাতের ছাপ যেটা এই যে হ্যান্ড জিওমেট্রি বলি, পুরো হাতের ছাপ দিয়েও তুমি ব্যক্তিকে শনাক্ত করতে পারো। এটা হচ্ছে হ্যান্ড জিওমেট্রি প্রযুক্তি। তাহলে এটা ব্যবহার করা সহজ, সুবিধাটা হচ্ছে ব্যবহার করা সহজ, আর মেমোরিতে অল্প পরিমাণ জায়গার প্রয়োজন হয়। আর এর আরেকটা অসুবিধা হচ্ছে এর সূক্ষ্মতা একটু কম। অর্থাৎ দেখবা যদি ঠিকঠাক হাতের ছাপটা না নিতে পারে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে চিনতে পারে না, অর্থাৎ ব্যক্তিকে শনাক্ত করতে পারে না, এটা একটু অসুবিধা। আর ব্যবহার হয় এয়ারপোর্টের আগমন নির্গমনের নিয়ন্ত্রণে, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিজীবীদের উপস্থিতি নির্ণয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং লাইব্রেরিতে। তারপরে ডিএনএ, তো এটা চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত হয় ডিএনএটা, ঠিক আছে। আমরা কি করতে পারি ডিএনএ এর সাহায্যে, এটা এটা আবার আরেকটা অসুবিধা হচ্ছে এটা এই প্রযুক্তিটা অর্থাৎ ব্যক্তি শনাক্তকরণে অনেক সময়ের প্রয়োজন হয়, এটা ঠিক আছে, একটু সময়ের প্রয়োজন হয়, অর্থাৎ 20 থেকে 25 দিন সময় লাগে ডিএনএ দ্বারা একটা লোককে শনাক্ত করতে। তো এটা মূলত ইউজ হয় চিকিৎসা বিজ্ঞানে, অর্থাৎ কোনো ব্যক্তিকে শনাক্তকরণে। তারপরে হচ্ছে এখানে দেখো লেখা আছে, তোমরা একটু পড়ে নিও। অপরাধী শনাক্তকরণে ব্যবহার হয়, পিতৃত্ব নির্ণয়ে, তারপরে বিকৃত শবদেহ শনাক্তকরণে ব্যবহৃত হয়। যেমন দেখো কিছুদিন আগে কিন্তু একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে নারায়ণগঞ্জে, তোমাদের মনে আছে, আগুনে পড়ে অনেক লোক মারা গিয়েছিল, জি কিন্তু স্যার। তাদের তাদের দেহ গুলো বিকৃত হয়ে গিয়েছিল, তাদের কিন্তু চিনতে পারে নাই তখন। তারপরে কি হয়েছিল, ঢাকা মেডিকেলে পাঠিয়েছে, ঢাকা মেডিকেলে এরা ডিএনএ টেস্ট করেছে। তো ওই ডিএনএ টেস্ট করতে প্রায় 1 মাস সময় লেগে গেছে, কিছুদিন আগে ওই লাশগুলো হস্তান্তর করেছে, অর্থাৎ প্রায় 1 মাসের বেশি সময় হয়ে গেছে। ডিএনএ টেস্ট আবার এই রকম কাজের জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে। তারপরে দেখো ভয়েস রিকগনিশন, এটার দ্বারাও ব্যক্তিকে শনাক্তকরণ করা যায়। সিগনেচার ভেরিফিকেশন, যেটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য, আমরা একটু আগে দেখলাম। তো সিগনেচার ভেরিফিকেশনটা কিভাবে করা হয়, এটা মূলত হচ্ছে ব্যবহার করা যায় হয় হচ্ছে ব্যাংক, বীমা এবং অন্যান্য প্রতিষ্ঠানে স্বাক্ষর শনাক্তকরণের কাজে। অর্থাৎ তুমি একটা স্বাক্ষর দিয়েছো, সেটা যে তোমার স্বাক্ষর সেটা কিভাবে বুঝবে, তো এই ধরনের যন্ত্রগুলো মূলত ব্যাংকে ইউজ করা হয় আর কি, ব্যাংক বীমার ক্ষেত্রে। এখানে দেখো বায়োমেট্রিক্স এর যে ব্যবহারের ক্ষেত্র সমূহ, সেই ক্ষেত্রগুলো লেখা আছে। প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, অফিসের সময় উপস্থিতি নিয়ন্ত্রণ, পাসপোর্ট তৈরি, ড্রাইভিং লাইসেন্স তৈরি, ব্যাংকের লেনদেন, এটিএম বুথে নিরাপত্তা, আবাসিক নিরাপত্তা, কম্পিউটার ডেটাবেজ নিয়ন্ত্রণ। আসলে আমি এখানে পড়ে যাচ্ছি এই কারণে যে এখানে বোঝানোর মতো ওইরকম কোনো টপিকস নেই বা কোনো ওয়ার্ড নেই, কারণ এগুলো সবকিছুর সাথে তোমরা পরিচয় আছে, এই জন্য জাস্ট আমি একটু তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে। তাহলে এই বায়োমেট্রিক্স এর যে ব্যবহার, মূলত মূল কাজ হয় যেখানে নিরাপত্তার দরকার সেখানেই বায়োমেট্রিক্স প্রযুক্তি দরকার। মূল বিষয়টা হচ্ছে এটা, তোমরা কি বুঝতে পেরেছো? জান্নাতি, বায়োমেট্রিক্স থেকে কোনো জি স্যার। তোমাদের কোনো কোশ্চেন আছে বায়োমেট্রিক্স থেকে? না স্যার। আচ্ছা ঠিক আছে। তারপরে রোবোটিক্স, এখন একটা জিনিস খেয়াল করো, রোবোটিক্স হচ্ছে রোবটের বিজ্ঞান, অর্থাৎ রোবটের বিজ্ঞান বলতে কি বোঝায়, রোবট কি, রোবট এক জিনিস আর রোবোটিক্স কিন্তু আরেক জিনিস। অর্থাৎ রোবট নিয়ে যেখানে আলোচনা করা হয়, রোবটের ডিজাইন, গঠন, পরিচালনা, প্রয়োগের ক্ষেত্র সম্পর্কে যেখানে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে রোবোটিক্স। আর রোবট কিন্তু স্পেসিফিক একটা যন্ত্র। তো রোবট সব সময় যে মানুষের মতো দেখতে হবে এরকম না, কিন্তু তোমরা কি বুঝতে পেরেছো?
রোবট সব সময় যে মানুষের মতোই দেখতে হবে এরকম না। তোমরা দেখো রাস্তাঘাটে যখন কাজ হয় তখন দেখবা কি বলে ওটাকে হাতের মতো মাটি কাটে যেটাকে, সেটাকে কি বলে সেই যন্ত্রটাকে? কেউ কি বলতে পারবা? মাটি কাটার কাজে যেটা ইউজ করা হয়, অর্থাৎ একটা হাতের মতো। স্যার ভেকু। বেকো, ভেরি গুড। সেটাও কিন্তু ওয়ান কাইন্ডস অফ রোবট। তোমরা কি বুঝতে পেরেছো? অর্থাৎ স্পেসিফিক কোনো কাজ করার জন্য কোনো যন্ত্র যদি তৈরি করা হয় সেটাই কিন্তু রোবটের মধ্যে পড়ে, স্পেসিফিক ওয়ান কাইন্ডস অফ ওয়ার্ক। যেমন কোনো ওই যন্ত্র দিয়ে মাটি কাটা হয় শুধু, কিন্তু ওখানে দেখো অনেক ধরনের কাজ আছে, কারণ তাকে মানুষের হাতের মতোই কাজ করতে হয়। তো সেই যন্ত্রটাও কিন্তু রোবট। ওকে, এখন এই রোবট কিভাবে কাজ করে এবং রোবটের যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো এখানে দেখো কি কি উপাদান নিয়ে আসলে রোবটটা তৈরি হয়। রোবটের মধ্যে প্রসেসর থাকে, পাওয়ার সিস্টেম থাকে, ইলেকট্রিক সার্কিট থাকে, অ্যাকচুয়েটর থাকে। অ্যাকচুয়েটর মানে হচ্ছে যে রোবটের দেখবা মানুষের মতো হাত পা নড়াচড়া করতে হয়, ঠিক আছে? তো এই নড়াচড়ার যে ব্যবস্থা সেটাকে আমরা বলি অ্যাকচুয়েটর। তারপরে দেখো সেন্সর থাকে, তারপরে থাকে মুভেবল বডি, অর্থাৎ রোবটের হয়তো পা থাকতে পারে বা চাকা থাকতে পারে যেটার দ্বারা সেই স্থানান্তর হয়। তাহলে এই উপাদানগুলো দিয়ে কিন্তু একটা রোবট তৈরি হয়। ওকে, তাহলে প্রসেসর, পাওয়ার সিস্টেম, ইলেকট্রিক সার্কিট, অ্যাকচুয়েটর, সেন্সর, মুভেবল বডি। তো অ্যাসাইনমেন্টের মধ্যে উপাদানগুলো দরকার নেই, কারণ উপাদানগুলো ওখানে বলে নাই যে উপাদানগুলো লিখতে হবে। রোবট কি, রোবটের কিছু বর্ণনা, তারপরে রোবটের হচ্ছে যে প্রয়োগগুলা কোথায় মূলত প্রয়োগ হয় এগুলো নিয়ে বেশি এখানে লিখতে হবে। আর রোবটের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যের মধ্যে রোবট দ্বারা আমরা কি কি কাজ করতে পারি সেইগুলো আর কি। রোবট সফটওয়্যার নিয়ন্ত্রিত, যা সুনির্দিষ্ট কোনো কাজ বা দ্রুত ও নিখুঁত ভাবে সম্পন্ন করতে পারে। রোবট পূর্ব থেকে দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করে। রোবট বিরতিহীন ভাবে কাজ করতে পারে। রোবট যে কোনো ঝুঁকিপূর্ণ বা অস্বাস্থ্যকর স্থানে কাজ করতে পারে। এটি এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে বা স্থানান্তরিত হতে পারে। দূর থেকে লেজার রশ্মি বা রেডিও সিগন্যালের সাহায্যে রোবট নিয়ন্ত্রণ করা যায়। তাহলে দেখো এইগুলো সবই রোবটের বৈশিষ্ট্য। তো এগুলো এখানে তোমাদের বোঝানোর কিছু নেই, শুধু একবার পড়লেই হবে তোমাদের। বিরতিহীন ভাবে কাজ করতে পারে মানে মানুষ তো নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত কাজ করতে পারে, তারপরে ক্লান্তি আসে, কিন্তু রোবটের কিন্তু কোনো ক্লান্তি নেই, কারণ এটা একটা যন্ত্র, ঠিক আছে? আরেকটা যে বিষয় হচ্ছে যেসব জায়গায় মানুষের যাইতে রিস্ক অনেক, সেই সব জায়গায় গুলাই এখন রোবট ব্যবহার হয়, ঠিক আছে? যেমন তোমার হচ্ছে খনির মধ্যে হচ্ছে এই রোবট ব্যবহৃত হয় এখন বর্তমানে, কারণ এর আগে মানুষ সরাসরি খনিতে গিয়ে কাজ করে অনেক মানুষ কিন্তু এর আগে মারা গেছে, ঠিক আছে, বা দেশের বাইরে তো আটকা পড়েছে। তো এখন ওই কাজগুলো এখন রোবটের সাহায্যেই করা হয়। তারপরে এখন কিন্তু অনেক ক্ষেত্রে কোনো দেখবা ডিভাইস, তারপরে বিশেষ করে কম্পিউটার, এই যে আমরা যে ল্যাপটপ ব্যবহার করি, মোবাইল ব্যবহার করি, তো এগুলো কিন্তু মানুষের হাতে কাজ করে না, এখন ওখানেও কিন্তু এই রোবটের দ্বারাই এই কম্পিউটারের ডিভাইস গুলো অ্যাসেম্বলি করা হয়। অর্থাৎ এত সূক্ষ্মভাবে এখানে বসানো হয়েছে, যদি মানুষ করতো তাহলে কিন্তু একটার সাথে আরেকটা মিলতো না বা ভুল হওয়ার সম্ভাবনা থাকতো, ঠিক আছে? কারণ ভুল হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। আর রোবটের যেহেতু কম্পিউটার নির্দেশে কাজ করে, একেবারে ফিক্স কাজ করে থাকে, এর বাইরে আর কোনো কাজ করবে না। এখন তুমি একটা রোবট বানালা, রোবটের সাথে মানুষের একটা পার্থক্য আছে। কি পার্থক্য সেটা বলো তো কেউ? অর্থাৎ তোমার সাথে রোবটের পার্থক্যটা কি, মূল পার্থক্য কেউ কি বলতে পারবা? একজন একটু বলো তো। ক্লান্ত হয় না স্যার, আর হচ্ছে নিখুঁত ভাবে কাজ করতে পারে। হ্যাঁ আর আমার মধ্যে পার্থক্য, হ্যাঁ হ্যাঁ, মানে মূল একটা ওর পার্থক্য হৃদয় আছে। নাই, আমার হৃদয় আছে। এটা তো দেখা যায় না, যেটা দেখা যায় সেটা বলো আর কি। যেমন আমি ওর আমি কেটে গেলে রক্ত বের হবে না, কিন্তু আমার কেটে গেলে রক্ত বের হবে। আচ্ছা, কেন রক্ত যদি তার মধ্যে দিয়ে দেওয়া হয় একই রকম দেখতে হতে পারে আর কি। মূল বিষয়টা আমি বলি, আমি ডিভাইসে গঠনগত বলিনি, মূল বিষয় কাজের ক্ষেত্রে বলছি আর কি। কাজের ক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে, ধরো তুমি হঠাৎ একটা বিপদে পড়লা, অর্থাৎ তুমি যে কোনো বিপদ
যে কোনো সময় তোমার মাথা থেকে অটোমেটিক একটা বুদ্ধি চলে আসবে, এখান থেকে এখন আমাকে এই কাজ করতে হবে। বুঝতে পেরেছো বিষয়টা? অর্থাৎ তাৎক্ষণিক একটা ঘটনা ঘটলে সেখান থেকে তুমি তাৎক্ষণিক একটা ডিসিশন তোমার মাথা থেকে বেরিয়ে আসবে, যেটা রোবটের নেই। কারণ রোবটের যে ইনস্ট্রাকশন দেয়া হলো সেই ইনস্ট্রাকশন অনুসারে সে কাজ করবে। ধরো একটা রোবট কে তুমি এরকম এমন একটা রোবট তৈরি করলা যে রোবট মোটামুটি রাস্তা পার হতে পারে। এখন দেখো তুমি চিন্তা করবা এই রাস্তা পার হওয়ার জন্য কি কি সমস্যার সম্মুখীন মানে হয় ওখানে। হতে পারে যে ডান থেকে গাড়ি আসলে সেটা যেন চেক করতে পারে, বাম থেকে গাড়ি আসলে চেক করতে পারে, সামনে কি আছে পিছনে কি আছে, এই সমস্ত কিছু চিন্তা করে ওই রোবটকে ইনস্ট্রাকশন দেওয়া হলো। এখন ওই ইনস্ট্রাকশনের মধ্যে যদি সমস্যা আসে সে ফেস করতে পারবে। কিন্তু হঠাৎ করে যদি উপরে থেকে একটা পাথর তার উপর পড়ে, ঠিক আছে, যে দেখতেছে মানে আমরা দেখতেছি পাথরটা পড়তেছে, কিন্তু তখন কিন্তু তাৎক্ষণিকভাবে সে ওইটা সলভ করতে পারবে না, যেটা তুমি পারবা। অর্থাৎ দেখবা আমরা হাঁটতেছি হাঁটতেছি রাস্তায় চোখের সামনে হঠাৎ করে একটা জিনিস পড়ে গেল, তখন কিন্তু তোমার চোখ অটোমেটিক কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এই যে সেভিং সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু তোমার এই রোবটের মধ্যে নেই, যেটা মানুষের মধ্যে আছে। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে মানুষ তাৎক্ষণিক কোনো ডিসিশন নিতে পারে, যেটা রোবট নিতে পারে না। রোবটকে আগে যে নির্দেশনা দেওয়া হয় সেই নির্দেশনা অনুসারে সে কাজ করতে পারে। বিষয়টা ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এখানে দেখো রোবটের উল্লেখযোগ্য কিছু ব্যবহার আছে, এই ব্যবহারগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে থাকতে হবে যে কোথায় কোথায় আমরা আসলে ব্যবহার করি। তাহলে দেখো এখানে আমি যে একটা পড়ি, রোবটকে ব্যাপকভাবে ব্যবহার করা হয় কম্পিউটারে, ডেট ম্যানুফ্যাকচারিং, এই বিশেষ করে যানবাহন ও গাড়ি তৈরির কারখানায়। অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কাজে, কম্পিউটার যে ম্যানুফ্যাকচারিং সেই কাজের জন্য ব্যবহৃত হয়, বিশেষ করে যে যানবাহন ও গাড়ি তৈরির কারখানায় এটা ব্যবহৃত হয়। কারণ হচ্ছে একটা গাড়ির যে পার্টস গুলো আছে সেই পার্টস গুলো দেখবা কিছু কিছু পার্টস অনেক ওজন, তো সেই পার্টস গুলো যখন গাড়ির মধ্যে জয়েন করাবে বা অ্যাসেম্বলি করাবে তখন সেটা মানুষের জন্য কঠিন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি করা হয়, কম্পিউটার রোবট ব্যবহৃত হয়। যে সমস্ত কাজ করা স্বাভাবিকভাবে মানুষের জন্য বিপজ্জনক, যেমন বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, ডুবে যাওয়া জাহাজের অনুসন্ধান, খনি অভ্যন্তরে কাজ ইত্যাদি কঠোর শারীরিক পরিশ্রম বা বিপজ্জনক ও জটিল কাজগুলো রোবটের সাহায্যে করা যায়। একটু আগে যেটা বললাম যে বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, তারপরে কোনো সমুদ্রে কোনো জাহাজ ডুবে গেছে সেটা অনুসন্ধানের জন্য এই রোবট ব্যবহৃত হয়। খনির অভ্যন্তরে কাজ করার জন্য, যেখানে অনেক পরিশ্রমের কাজ বা বিপজ্জনকের কাজ, সেই কাজগুলো কিন্তু আমরা এই রোবটের সাহায্যে করতে পারি। তো রোবটের টাইপস আছে, দেখবা অনেক ছোট ছোট রোবটস আছে যেগুলো একটা ফাংশন দিয়েই চলে, সেগুলোও কিন্তু রোবট। অর্থাৎ সহজ কথা, মানুষের কাজ যদি যে যন্ত্র দিয়ে আমরা করতে পারি সেই যন্ত্রকে আমরা রোবট বলে থাকি। তো রোবট যে শুধুমাত্র মানুষের মতো দেখতে হবে এরকম না, অর্থাৎ সেই মানুষের মতো যেটা সেটার মধ্যে অনেক ফাংশন, অর্থাৎ সে অনেক বেশি কাজ করতে পারে। আর ধরো এই যে বেকুর কথা বললা, সে শুধু ওই মাটি কাটতে পারে, ঠিক আছে, অর্থাৎ একটা হাতের কাজ করতে পারে, তার কোনো কিন্তু ডিসিশন নেওয়া বা এরকম ইনস্ট্রাকশন ওটার মধ্যে দেওয়া নেই যে কখন কি করতে হবে। কারখানায় কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে নানা রকম বিপজ্জনক ও পরিশ্রম সাধ্য কাজ, যেমন ওয়েল্ডিং, ঢালাই, ভারী মাল ওঠানো বা নামানো, যন্ত্রাংশ সংযোজন ইত্যাদির ক্ষেত্রে রোবট বহুলভাবে ব্যবহৃত হয়। সামরিক ক্ষেত্রে ও রোবটের উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে বোমা অনুসন্ধান কিংবা ভূমি মাইন শনাক্ত করা। চিকিৎসা ক্ষেত্রে রোবট সার্জনদের জটিল অপারেশনেও নানা ধরনের সাহায্য সহযোগিতা করে থাকে। আর এখানে যেটা বলা হয়েছে যে মহাকাশ গবেষণার ক্ষেত্রে রোবটের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মহাকাশ অভিযানে এখন মানুষের পরিবর্তে বিভিন্ন বৈশিষ্ট্য সম্বলিত রোবট ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ মহাকাশ যে গবেষণা করা হয় ওখানে যাওয়া হয়, সেখানে থেকে তথ্য সংগ্রহ করা হয়, সেই তথ্য সংগ্রহ কিন্তু এখন এই রোবটের সাহায্যে করে থাকে। এই হচ্ছে মূলত রোবোটিক্স টপিকস এর আলোচনা। আর আগেরটা হলো বায়োমেট্রিক্স, আর তার আগেরটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো আশা করি কিছুটা ধারণা পেয়েছো প্রযুক্তি সম্পর্কে। এখানে দেখো তোমাদের একটু আগে যেটা আমরা পড়লাম অ্যাসাইনমেন্টের মধ্যে,
এখানে যে এই তিনটা প্রযুক্তি ইউজ করা হয়েছে, কৃত্রিম পরিবেশ, দ্যাট মিন্স ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি, তারপরে দৃশ্যাবলী অবলোকনের জন্য আগত দর্শনার্থীদের হাতের আঙুলের ছাপ ও মানব সাদৃশ্য যন্ত্র দ্বারা নিরাপত্তা প্রদানে। অর্থাৎ এখানে বলা হয়েছে নিরাপত্তার জন্য কিন্তু যে প্রযুক্তিটা সেটা হলো বায়োমেট্রিক্স এবং মানব সদৃশ্য যন্ত্র, দ্যাট মিন্স রোবোটিক্স। তাহলে এই তিনটা টপিকস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আর তোমরা অ্যাসাইনমেন্টে একটু ভালো করে দেখবা যে আসলে কিরকম লিখলে কত মার্কস। এই যে এখানে দেখো মাত্রা বা নম্বর দেওয়া আছে, 4 পাবা বা 4 মার্কস পাবা কিভাবে লিখলে, তারপরে হচ্ছে 3 পাবা কিভাবে লিখলে। অর্থাৎ তোমাদের মধ্যে কিন্তু কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে, ঠিক আছে? তাহলে সে পূর্ণ নাম্বার পাবা এর মধ্যে। এখন বলো কারো কোশ্চেন আছে কিনা? না স্যার। তাহলে ইনস্ট্রাকশন কি থাকলো? অ্যাসাইনমেন্টের যে টপ পেজ বা কভার পেজ আমি দিয়েছি, তো সেখানে কভার পেজটা, আর আরেকটা বিষয় অনেকেই স্টেপলার করে থাকে হচ্ছে একেবারে উপরে, ওটা না করে 2টা স্টেপলার করবো, অর্থাৎ সাইডে পাশে স্টেপলার। বুঝতে পেরেছো বিষয়টা? আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের যদি কারো, আবার বলতেছি, মানে বেশি সমস্যা হয় প্রিন্ট করা, যে প্রিন্ট করতে পারছো না, তাহলে আমার কাছে কিছু সংখ্যক থাকবে, সবাইকে দিতে পারবো এরকম না, ঠিক আছে? কিছু সংখ্যক প্রিন্ট করা থাকবে, তোমরা সেটা ইউজ করতে পারবে। ওকে, অনেকে হয়তো নিজে একসাথে সব বানিয়ে রাখছো, ওইটা ইউজ করতেছো। আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমি তোমাদের ওইটা ডিজাইন করে দেব কভার পেজটা আইসিটির জন্য, তো এই জন্য ওইটা ইউজ করতে হবে। এখন বলো আর কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। আচ্ছা, তাহলে কি আমি শেষ করতে পারি আজকে? জি স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকবা। আচ্ছা, একটা কোশ্চেন একজনকে একটু, না সময় নেই, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।